নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, এখন শুনছেন তিয়াশার গল্পের বৈঠক থেকে গল্প পাঠ। তিয়াশার গল্পের বৈঠকের আজকের নিবেদন ভ্যাবা চাকা, লিখেছেন চন্দন চক্রবর্তী। শুরু করছি আজকের গল্প পাঠ ভ্যাবা চাকা। আগামীকাল নাড়ুমামা যাবে চুঁচুড়ায় এক সাহিত্য সভায়। সেখানে সভাপতি হতে হবে তাঁকে। এখন চুঁচুড়ায় যাওয়া তো চারটিখানি কথা নয়, নাড়ুমামার আবার আবদার আমার সঙ্গে ভাগ্নে রিকুচন্দ্র না গেলে চলে না। এমনিতে তো রিকুর যাওয়ার কোনো সমস্যা ছিল না, নাড়ুমামার সঙ্গে যাওয়া মানে ঝুড়ি ঝুড়ি মজার গল্প, তা শুনতে মন্দ লাগে না। কিন্তু নাড়ুমামা চোখ গোল গোল করে বলেন, কিন্তু কি নাড়ুমামা, আমার আবার কাল ক্রিকেট ম্যাচ আছে তো। ক্রিকেট ম্যাচ খেলবি তুই? গত সিজনেই তো দুঃখ করে বলেছিলি যে তোকে নাকি এখানে দ্বাদশ ব্যক্তি হিসেবে মাঠের বাইরে থাকতে হয়, প্লেয়ারদের জল বইতে হয় তোকে। এবারও তাই হবে। তবে কি? ভ্যাবলার চোখে ভীমরুল কামড়েছে। তাই আমার একটা সুযোগ আছে নারুমামা। তবে আবার তবে কি? তবে ফোনটে ফড়িং খুব ফড়ফড় করছে। ও নাকি ভ্যাবাচ্যাকা বল করে মাঝে মাঝে। ও আমার প্রতিদ্বন্দ্বী। আমিও বলে দিয়েছি, আমিও ভ্যাবাচ্যাকা ব্যাটিং করি। নাড়ুমামা বলে, সেটা আবার কি রে? সেটা ব্যাট চলবে অফে, বল চলে যাবে সোজা অনে। ব্যাট চালাবার ভঙ্গি দেখে ফিল্ডার ছুটবে অফে। এইভাবে ক্যাপ্টেন বারবার ফিল্ডিং সাজাতে সাজাতে নাজেহাল হয়ে যাবে। এদিকে চারের পর চার, চারের মালা। তার মানে তুই হচ্ছিস গে তারও ব্যাটসম্যান, লাগলে ছক্কা না হলে ফক্কা। ভ্যাবাচ্যাকা বোলিং তো তাই মামা। ফড়ফড়ে পড়ি চেহারা নিয়ে সারাক্ষণ বল করে যাবে, আর ব্যাটসম্যান 4-6 বন্যা বইয়ে দেবে। তারপর কখন হাত ফসকে একটা ভ্যাবাচ্যাকা বল পড়বে আর তাই দেখে ব্যাটসম্যান হিট উইকেট আউট হবে। তার কি আর অপেক্ষা করতে হবে? তা সম্ভব কখনো? নাড়ুমামা একটা বিশাল বলে তাকে হাত বোলান। রিকু ড্যাব ড্যাব করে নাড়ুমামার দিকে তাকিয়ে বলে, কিছু বলবে? বলছি কি, তোদের দুজনকে ওই ভ্যাবাচাকা থেকে না বেরোলে চলবে না। সুতরাং তোদের দুজনের কারোরই চান্স নেই। ওই ভীমরুল চোখ নিয়ে ভ্যাবলাই খেলে দেবে। মনসুর আলী পাতাউদ্দিন নবাবের নাম শুনেছিস? নবাব সিরাজদৌলার কেউ হবে কি? রিকু বলে। গর্ধব কাকে বলে? ও নাকি আবার ক্রিকেট প্লেয়ার হবে। আরে পাতাউদ্দিন নবাব একজন বিখ্যাত ক্রিকেটার ছিলেন রে, এবং ভারতের ক্যাপ্টেনও হয়েছিলেন। তার একটা চোখে পাথর বসানো ছিল, কিন্তু এক চোখেই কামাল করা সেঞ্চুরি করতেন। বোঝা গেল? রিকু বলে, ওসব নবাব ক্রিকেটাররা পারত, ভ্যাবলা তো আর নবাব নয়, ভুসিমালের কারবারি করে ওর বাবা। রিকু আবার বলে, তাছাড়া এক চোখে সেঞ্চুরি করা যায় বলে তো বিশ্বাস হয় না। মাসাদুর রহমানে দুটো পা নেই, সে কিনা ইংলিশ চ্যানেল পার হয়েছিল। আসলে হলো মনের জোর আর জেদ। আমার তো জেদ আছে নারুমামা, এবারে আমার ভ্যাবাচাকা মারি জিতবে। আমি বহুত প্র্যাকটিস করেছি। ঠিক সেই সময় নাড়ুমামার দিদি মানে রিকুর মা চা আর ফুলুরি ভাজা নিয়ে ঢুকলেন। রিকুর ড্যাব ড্যাবে চোখ তখন ফুলুরির দিকে। রিকুকে দিয়েই ওর মা ফুলুরি কিনে আনিয়েছিলেন। মামা খেতে ভালোবাসেন। কার না খেতে ভালো লাগে? রিকু নাড়ুমামার প্লেটের দিকে তাকিয়ে ফুলুরি গুনতে থাকে। 1, 2, 3। সব শুনে মা বলল, তার মানে ফ্লাওয়ার ভাসটা তুই ভেঙেছিস। কতদিন বলেছি না ঘরের মধ্যে ওইসব প্র্যাকটিস করবি না?
দুম করে রিকুর কান ধরে মুলে দিয়ে বলল, পড়াশোনার তো নামগন্ধ নেই। বারে, আমি তো স্যাডো প্র্যাকটিস করি, স্যাডোতে তো কখনো ফুলদানি ভাঙে না। ভাঙে নাকি? বরং আমি দেখেছি নাড়ু মামাই সেই দিন ফুলদানি নেড়ে চেড়ে দেখছিল, আবার জিজ্ঞাসা করেছিল, বাহ কি সুন্দর, এটা কোথাকার রে, কোত্থেকে পেলি? আমি, উফ, দিদি, তোরে ছেলে তো শুধু পাজি নয় তো মিথ্যুকো। বারে, তুমি হাত দিয়ে নাড়ানাড়ি করনি? তা আমি করেছিলাম, কিন্তু আমি কি ভেঙেছি? আমিও তো বলিনি মামা যে তুমি ওটা ভেঙেছ। এবারে নাড়ু মামা দিদির দিকে তাকিয়ে বলেন, বুঝলে, যেহেতু ওকে আমার সঙ্গে চুঁচুড়াতে যেতে বলেছি, অমনি যাবে না বলে বদমাইশি শুরু করেছে, আমাকে ফাঁসাচ্ছে। দিদি কোমরে হাত দিয়ে বলেন, যাবে না মানে? তোমাকে একা ছাড়া যায় নাকি? ও অবশ্যই কাল তোমার সঙ্গে যাবে। এই যে, কথাটা যেন মাথায় থাকে রিকু। অগত্যা রিকু মাথা নাড়ে। আচ্ছা। আচ্ছা বললে কি হবে? রিকু পড়ল মস্ত চিন্তায়। এই বছরটা ফসকে গেলে আর তো কোনো চান্স পাওয়া যাবে বলে মনে হয় না, কারণ এই প্রতিযোগিতার বয়স লিমিট 12 বছর। প্রতিযোগিতা শেষ হবে আর ওর 12 বছরও শেষ হয়ে যাবে। এ তো আর পেন্সিলে লেখা বয়স নয় যে ইরেজার ব্যবহার করে বয়স কমিয়ে দেবে। সুতরাং এই বছরের সুযোগ করে নিতেই হবে। বিকেলে আর স্থির থাকতে পারল না, সোজা ভ্যাবলার বাড়ি গিয়ে হাজির। ওর ভিমরুল কামড়ানোর চোখের অবস্থাটা জানাটা একবার জরুরি। খুব চিন্তা নিয়ে দরজায় টোকা মারল। ভ্যাবলার মা, মানে আন্টি, দরজাটা খুলে বলে, এসো, কি ব্যাপার, নিশ্চয়ই ভ্যাবলার খোঁজে এসেছ? মুখ কাচুমাচু করে বলে, হ্যাঁ, মানে ওর চোখের ফোলাটা কেমন আছে? আগামীকাল তো আবার ক্রিকেট ম্যাচ আছে। আর বলো না, ডাক্তার দেখিয়ে চোখে মলম লাগিয়েছি, এখন ছাদে ব্যাটিং প্র্যাকটিস করছে। ওর বাবা বল করছে আর ও ব্যাট করছে। খুব হতাশ হয়ে রিকু বলে, তাই? কিন্তু আন্টি, চোখে যদি বল লেগে যায় তাহলে তো চোখটাই নষ্ট হয়ে যাবে। কে কার কথা শোনে? তার উপর ওর বাবা সাহস জোগাচ্ছে। নবাব পাতৌদি বলে কি একজন ক্রিকেটার ছিল, সে নাকি এক চোখে ডাবল সেঞ্চুরি করেছিল। নবাব, হুম, নারুমাও বলেছিল বটে। নবাব সিরাজদৌল্লা থুরি, নবাব পাতৌদি মনসুর আলী খান নিমিষে বল খান খান করে দিত। হুম, এইসব শোনার পর তো জোর কদমে লেগে পড়েছে। যাবে নাকি ছাদে? না থাক আন্টি, আমি আবার পড়তে যাব তো, যাবার আগে একটু খোঁজ নিতে এসেছিলাম আর কি। মেজাজটা খিচড়ে গেল রিকু। ইস, তাড়াহুড়ো করে চলে এলো, অথচ কচি কাকুর দোকানের বিখ্যাত ফুলুরিটা সব নাড়ুমামার পেটে চালান চলে গেল। মোড়ের মাথায় কচি কাকুর দোকান, হনুমান করে হাঁটতে থাকে। ফুলুরি কেনার পর কিছু টাকা ফেরত দিয়েছিল কচি কাকু, সেটি পকেটেই এখনো বিদ্যমান। অতএব গোটা কয়েক ফুলুরি খাওয়া যেতেই পারে। মনের ভেতর একই চিন্তা, ওর বিখ্যাত হিটশট সেই ভেবা চাকা এভাবেই হারিয়ে যাবে? এ হতেই পারে না। ইস, কামড়ালি কামড়ালি দুটো চোখেই তো কামড়াতে পারতিস। ফিমরুলটা না, দুদিন পরে ভ্যাবলার চোখ ঠিক হয়ে যেত, মাঝখান থেকে ও মাঠে নেমে পড়তো। আর হলো না। কচি কাকুর দোকানে বিশেষ ভিড় ছিল না। 5টা গরম ফুলুরি রিকুর হাতে ধরিয়ে বলল, কিছুক্ষণ আগে নাড়ুমা এসেছে বলে 1 ডজন ফুলুরি নিয়ে গেলে না, আবার নিতে এসেছো নাকি? অবশ্য তোমার নাড়ুমার মতো 2-4টে খদ্দের থাকলে আর দেখতে হবে না।
রিকু বলে, আসলে তোমার ফুলুরি খুব হিট তো, তাই। আরে বাবা, একদিনেই কি সব হিট হয়? খাটতে হয়। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তা ঠিক বলেছ কচি কাকু। তোমার ফুলুরি হিট হয়ে গেল, অথচ আমার ভ্যাবা চাকা হিট হলো না। দোকানের সামনে দু একজন খদ্দের ছিল। তারা বলে, মানে ভ্যাবা চাকা আবার কি? তারাও ভ্যাবা চাকা চোখে দেখতে থাকে রিকুকে। রিকু গম্ভীরভাবে বলে, ও কিছু না, আসি কচি কাকু। আগামীকাল ম্যাচ, একটু মাঠের দিকে গেলে কেমন হয়? এখনো তো সন্ধে হতে ঢের বাকি। মাঠে গেলে হাওয়াটা বোঝা যাবে। কোচ পল্টুদাও আছে নিশ্চয়ই। পল্টুদা নিজে বলেছে, দেখো রিকু, তোমার ভ্যাবাচাকা শট একদিন হিট হবেই। তবে তার সঙ্গে কেতাবি টেকনিকও একটু শেখানো দরকার। কিন্তু রিকু কিছুতেই ভ্যাবাচাকা মার ভুলতে পারে না। হঠাৎ চিলে ছোঁ মারার মতো কে যেন ফুলুরির ঠোঙা ছোঁ মেরে তুলে নিল। কিরে, একা একা ফুলুরি খাচ্ছিস যে বড়? রিকু, হাঁ, এ তো সাক্ষাৎ পল্টুদা। সেই সিরিঙ্গে চেহারা, খোঁচা খোঁচা মিলিটারি ছাট চুল, লাল টি শার্ট আর কালো প্যান্ট পরে মাথার চুলে হাত বুলিয়ে গম্ভীর রসে বলে, হ্যাঁ রে, বলি একলব্যের নাম শুনেছিস? রিকু একবার ঘাড় নেড়ে হ্যাঁ আর একবার না বলে। মানেটা কি হ্যাঁ না করছিস কেন? এবারে রিকুর গলায় মিহি স্বর, হ্যাঁ জানি, একলব্যের অস্ত্রগুরুর নাম ছিল দ্রোণাচার্য। হ্যাঁ, তারপর আগেবার দ্রোণাচার্য একলব্যের কাছে হাতের বুড়ো আঙুল চেয়েছিল। হুম, সেটা এমনি এমনি নয়, গুরুদক্ষিণা হিসেবে। আর একলব্য কচাত করে আঙুলটা কেটে দিয়েছিল, বুঝলি? আর তুই সামান্য কটা ফুলুরি দিতে পারিস না? আমি তো তোর গুরু, সে খেয়াল নেই বুঝি? বারে, তুমি তো দেবার আগেই জটায়ু হয়ে গেলে, আমার আবার কি দোষ? সাধে ছো মেরেছি রে। এখনকার দিনে ওই রকম শিষ্য কি আর পাওয়া যায় রে? এখন উল্টে গুরুর আঙুল কেটে নেয় আর কি। যাই হোক, তুই যেটুকু খেলা শিখেছিস তার জন্য অ্যাডভান্স ফুলুরি গুরুদক্ষিণা হিসেবে নিয়ে নিলাম। 5টাই নিয়ে নেবে? মাত্র তো 5টা। ঠিক আছে, একটা রাখ, পেটটা হেউ ঢেউ করছে। 10টা ফুচকা আর তেঁতুল জল তো কম কথা নয়। ফুচকা কোথায় খেলি? ওই রে, রাজুর ফুচকার দোকানে মুখ লুকিয়ে ফন্টু, ওই যে ফন্টু ফড়িং ফুচকা খাচ্ছিল। খপাত করে ওর শালপাতার ঠোঙাটা নিয়ে আমি খেতে লাগলো। ওরও তো গুরুই হই কি না। দেখ, শিষ্যরা ভুল করতে পারে, কিন্তু গুরু হয়ে আমি তো ভুল করতে পারি না। গুরু দক্ষিণাটা তো আমার আগে চাই। রিকু কিছুটা দমে গিয়ে বলল, ওর থেকেও ফুচকা খেয়েছো? মানে ওই আর কি গুরু দক্ষিণা হিসেবে? তবে আর কি বলছি, তবে একটা কথা বলতে পারি, যা প্র্যাকটিস করেছি, চান্স পেলে সব ফুচকাকে পিটিয়ে মাঠের বাইরে পাঠাবো। দেওয়ালি রকেটের মতো সাঁই সাঁই করে বল ছোটাবো। বুঝলাম, সব বুঝলাম, কিন্তু কেসটা বড় জটিল। একদিকে তুই, অন্যদিকে ফন্টে, তার উপর যেভাবে ভ্যাবলা ভীমরুলের চোখ নিয়েই ভীমের মতন গদা চালাচ্ছে, ওকেও তো রোখা মুশকিল রে। পল্টুদা, আমার এই ফুলুরিটাও তুমি খেয়ে নাও। শিষ্যের একটা ফুলুরি কখনো গুরু খেতে পারে? ওটা তুই খা। আমাকে এখন মাথা ঠান্ডা রেখে সব চিন্তা করতে হবে। একটা বাটার স্কচ আপ আইসক্রিম খাওয়া দেখি, যদি মাথাটা খোলে। রিকু বেজার মুখে বলে, আবার আইসক্রিম? না মানে ফুচকা ফুলুরি, তারপর আবার আইসক্রিমও খাবে? যদি কিছু হয়?
তোদের মতন পেট রোগা নাকি আমি? যত সব! খাবি নাকি বল? কাঠের চামচটা আইসক্রিমে ঢুকিয়ে পল্টুদা বলল, কিরে, তুই খাবি নাকি? যদি ঠান্ডা লেগে জ্বর আসে তবে কাল খেলবো কি করে? মানে যদি চান্স পাই, রিকু বলে। তাড়িয়ে তাড়িয়ে আইসক্রিম খেয়ে বেশ কিছুক্ষণ পরে পল্টুদা বলে, একটা ফান্টা হলে মন্দ হয় না। না থাক, তবে তোকে একটা কথা বলি, তোর কালকে একটা চান্স আছে কিন্তু। রিকু বলে, কিন্তু ভ্যাবলা যে ভীমের মতন ব্যাট চালাচ্ছে বললে? না, ও তো খেলবে, কিন্তু নন্টের আবার পেট ছেড়েছে, সঙ্গে জ্বর। এটা হলো গে লেটেস্ট খবর, দেখা যাক। কিন্তু ফন্টে ফড়িং, ধুর, আমাদের চমকানো ব্যাটসম্যান দরকার, বোলার নয়। কাল মাঠে চলে আসিস তো, তারপর দেখা যাবে। এদিকে রিকুর মা কিছুতেই রাজি নয়। চুঁচুড়ায় নাড়ুমামাকে একা ছাড়া যাবে না। জীবনে ক্রিকেট ম্যাচ বহু আসবে, কিন্তু তোর নাড়ুমামার কিছু একটা হলে তখন কি হবে? কি আর হবে, ট্রেনে তুলে দিয়ে আসবো, নাড়ুমামা গড় গড় করে চলে যাবে। না রে ভাগ্নেচন্দ্র, চোখে চালসে পড়ার পর থেকে কেমন যেন কমজোরি হয়ে গেছি। তুই তো আমার অন্ধের যষ্টি রে। অগত্যা যেতে হলো। দুপুর 2টোয় ট্রেন, ওদিকে 4টেই খেলা। বেলা 1টার ট্যাক্সি চেপে মামা ভাগ্নে হাওড়া স্টেশনের দিকে রওনা দিল। রিকু বেজার মুখে জানলার বাইরের দিকে তাকিয়ে। নাড়ুমামা বলে, কি হলো ভাগ্নেচন্দ্র? ওরকম মুখ গোমরা করলে চলে? দেখো, তোমার ওই শুধু ভ্যাবাচাকা আমার একটা চমক হতে পারে, কিন্তু ক্রিকেটের ব্যাকরণ না জানলে চলে? বলো। রিকু রেগে বলে, কে বলল শুধু ভ্যাবাচাকাই শট? পল্টুদার কাছে অন্যান্য মারও আমি শিখেছি। জানো, আজ আমার একটা বিশাল সুযোগ ছিল, কিন্তু মার জন্য তা আর হলো না। তুমিও তো একটু বলতে পারতে মামা। কি রকম বিশাল সুযোগ? রিকু ফুলরি, আইসক্রিম, ফুচকা, এমনকি নোনটের জ্বর সব পরপর করে বলে গেল মামাকে। নাড়ু মামা শুধু বলল, হুম, সত্যিই তবে তোর চান্স ছিল বলছিস? তবে কি আর বলছি, পল্টুদা নোনটের জায়গায় আমাকে খেলাতো। অনেকটা মেঘ না চাইতেই জল। ট্রেনের মোটামুটি ফাঁকা কামরায় উঠে মামা ভাগ্নে দেখলো একজন ধুতি পাঞ্জাবি পরা কাঁধে ঝোলা একটা মানুষ বসে আছে। দেখে নাড়ু মামা অবাক হয়ে জিজ্ঞাসা করে, আরে অবিনাশ, তুই চুচুড়ার সাহিত্য সভায় যাচ্ছিস তো? হ্যাঁ, তোরও তো যাবার কথা। ভালোই হলো, চল দুই বন্ধুতে গল্প করতে করতে যাই। গল্পে মেতে উঠল দুজনে। ভাগ্নেচন্দ্র, একটা ঠান্ডা জলের বোতল কিনে নিয়ে এসো তো। এই নাও টাকা। ট্রেন ছাড়ার সময় এগিয়ে আসে। এদিকে রিকুর পাত্তা নেই। নাড়ু মামা উদ্বিগ্ন, জানালা দিয়ে উঁকি মারে। না, ভাগ্নেটা এইভাবে পালিয়ে গেল। অবিনাশ বলেন, কি হলো, তোমার ভাগ্নেচন্দ্র গেল কোথায়? মুহূর্তের মধ্যে হাঁপাতে হাঁপাতে জলের বোতল নিয়ে হাজির রিকু। এই নাও নাড়ু মামা, সেই স্টেশনের বাইরে থেকে আনতে হলো। ওর চোখ মুখ দেখে নাড়ু মামার কেমন মায়া হলো। পকেট থেকে একটা 500 টাকার নোট বের করে দিয়ে বললেন, ভাগ্নেচন্দ্র, ট্যাক্সি নিয়ে সোজা মাঠে চলে যাও, তুমি আজকে চান্স পাবেই। রিকু হাঁ করে তাকিয়ে থাকে। সত্যি বলছো নাড়ু মামা, যাবো? বলছি তো, যাও, ঠিক চান্স পেয়ে যাবে। আজ তোমার ভ্যাবাচাকার জয় হবেই হবে। কিন্তু মা যে বকবে। মাকে আমি ম্যানেজ করে দেব, তুমি যাও। পল্টু চলে যাওয়ার মিনিট খানেকের মধ্যেই ট্রেন ছাড়তে যাবে, হঠাৎ বন্ধুকে বললেন, অবিনাশ, তুই যা। জীবনে অনেক সাহিত্য হয়েছে, অনেক সভাপতি করেছি, কিন্তু ভাগ্নেচন্দ্রের ভ্যাবাচাকা মার তো আর কখনো দেখা হবে না আমার। মানে মানে পরে বলবো। নাড়ু মামা নেমে দেখলেন
রিকু তখনও দাঁড়িয়ে হাঁ করে ট্রেন চলে যাওয়া দেখছে। কিছু না বলে পেছন থেকে গিয়ে কাঁধে একটা থাপ্পড় দিয়ে নাড়ুমামা বললেন, কিরে, ভ্যাবাচাকা খেয়ে গেলি নাকি? নাড়ুমামা, তুমি? হুম, তুমি ভ্যাবাচাকা মার দেবে আর আমি মাঠে থাকবো না, তা তো হয় না ভাগ্নে চন্দ্র। চলো ভাগ্নে, ট্যাক্সি ডাকো শিগগিরই। নমস্কার। গল্পটা কেমন শুনলেন? গল্পটা যদি ভালো লাগে অনুগ্রহ করে একটা লাইক করতে ভুলবেন না। আর আমার চ্যানেলে নতুন শ্রোতা বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন।